স্বৈরাচারী বাশার আল আসাদের কবল থেকে মুক্তি পেলেও এখনও সিরিয়ার সংকট কাটেনি। বিশ্বের অনেক ক্ষমতাধর রাষ্ট্রই এই মুসলিম দেশটিকে নিয়ে গভীর চক্রান্তের জাল বুনছে। আর সেই ষড়যন্ত্রের সবচেয়ে বড় খেলোয়াড় হলো ইসরায়েল। তারা এমন সব পরিকল্পনা করছে যাতে সিরিয়া দখল না করে একে দুর্বল করে ফেলা যায়, খণ্ড বিখণ্ড করে ভেঙে দেওয়া যায় সিরিয়ার মেরুদণ্ড। অন্যদিকে আহমেদ আল শারা চেষ্টা করে যাচ্ছেন সিরিয়াকে নতুন করে গড়ে তুলতে, যেখানে বড় সাহায্য করতে পারে তুরস্ক। কিন্তু ঠিক কি কারণে ইসরায়েল হঠাৎ করে সিরিয়াকে দুর্বল করতে এতটা উগ্রীব হয়ে আছে? কি ফাঁদ পেতে রেখেছে চক্রান্তকারী এই দেশটি? সেই সব কিছুর বিস্তৃত থাকছে ট্রেন্ডস নাওয়ের আজকের এই ভিডিওতে। সিরিয়া যেন শক্তিশালী না হতে পারে, এজন্য আমেরিকার কাছে তদবির করেই যাচ্ছে ইসরায়েল। তাদের পরিকল্পনা হলো সিরিয়াতে রাশিয়ার সামরিক ঘাঁটি চালু রাখা। সিরিয়াতে তুরস্ক যেন নিজেদের আধিপত্য বিস্তার করতে না পারে, মূলত এই কারণেই ইসরায়েলের এমন পরিকল্পনা। বাশার আল আসাদের পতনের পর সিরিয়াকে ঘিরে তুরস্ক, রাশিয়া এবং ইসরায়েলের পরিকল্পনা তাদের নিজস্ব স্বার্থ ও আঞ্চলিক লক্ষ্য দ্বারা পরিচালিত। ইসরায়েলের সিরিয়া নীতি দীর্ঘদিন ধরে তাদের জাতীয় নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যে আঞ্চলিক আধিপত্য বজায় রাখার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল সিরিয়াকে দুর্বল করার জন্য একটি বিস্তৃত, বহুমুখী এবং সুপরিকল্পিত কৌশল গ্রহণ করেছে। এই পরিকল্পনার মূল লক্ষ্য হল সিরিয়ার সামরিক শক্তি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক সক্ষমতাকে এমনভাবে ক্ষুণ্ণ করা যাতে এটি ইসরায়েলের জন্য কোনো প্রকার হুমকি হিসেবে আবির্ভূত হতে না পারে। ইসরায়েলের সবচেয়ে বড় ভয় হলো তুরস্ক নতুন সিরিয়ান ইসলামপন্থী গোষ্ঠীকে রক্ষা করবে। এটি পরবর্তীতে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে পরিণত হবে। মার্কিন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেঞ্চুরি ইন্টারন্যাশনালের ফেলো অ্যারন লুন্ড এমনটি বলেছেন। গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েল এবং তুরস্কের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার নতুন ইসলামপন্থী নেতৃত্বকে তুরস্ক সমর্থন করার কারণে ইসরায়েলের দুশ্চিন্তা বেড়ে গেছে। ইসরায়েলি কর্মকর্তারা সিরিয়ার নতুন নেতৃত্বের স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে। যুদ্ধবিধ্বস্ত দেশটিকে টুকরো টুকরো করার লক্ষ্যে সিরিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা বজায় রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েল প্রভাবিত করছে। ইসরায়েল সিরিয়ার ভূখণ্ডে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কিছু অঞ্চল নিয়ন্ত্রণ নিয়েছে। এই অঞ্চলগুলোতে ইসরায়েলি সেনাবাহিনীর স্থায়ী উপস্থিতি না থাকলেও তারা পরোক্ষভাবে এগুলোর উপর কর্তৃত্ব বজায় রাখছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এই পদক্ষেপের ব্যাখ্যা দিয়ে বলেছেন, এই উদ্দেশ্য হল সিরিয়ার ভূখণ্ডে হিজবুল্লাহ বা অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর উত্থান রোধ করা। এই নিয়ন্ত্রিত অঞ্চলগুলো ইসরায়েলকে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ দিচ্ছে এবং সিরিয়ার সার্বভৌমত্বকে ক্রমশ ক্ষুণ্ণ করছে। উদাহরণস্বরূপ, গোলান হাইটসের কাছাকাছি এলাকাগুলোতে ইসরায়েলের প্রভাব বৃদ্ধি পেয়েছে, যা তাদের কৌশলগত সুবিধা দিচ্ছে। ইসরায়েল সিরিয়ার সামরিক শক্তিকে দুর্বল করার জন্য নিয়মিত বিমান হামলা চালাচ্ছে। বাশার আল আসাদ সরকারের পতনের পর এই হামলার তীব্রতা আরও বেড়েছে। ইসরায়েল সিরিয়ার নৌযান, সামরিক ঘাঁটি, অস্ত্রাগার এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এই হামলাগুলোর ফলে সিরিয়ার সামরিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দেশটির প্রতিরক্ষা সক্ষমতাকে প্রায় অকেজো করে দিয়েছে। উদাহরণস্বরূপ, দামেস্কো ও আলেপ্পোর কাছে অস্ত্র সংরক্ষণাগার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। এই পদক্ষেপ সিরিয়ার সরকারের উপর চাপ সৃষ্টি করছে এবং তাদের পুনর্গঠনের ক্ষমতাকে ক্ষুণ্ণ করছে। ইসরায়েল সিরিয়ার অর্থনীতিকে দুর্বল করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সক্রিয়ভাবে সহযোগিতা করছে। তারা মার্কিন সরকারের কাছে ক্রমাগত তদবির চালিয়ে যাচ্ছে যাতে সিরিয়ার উপর কঠোর অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা বজায় থাকে। এই নিষেধাজ্ঞাগুলোর লক্ষ্য হল সিরিয়ার অর্থনৈতিক পুনর্গঠন এবং যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো পুনরুদ্ধারের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা। নিষেধাজ্ঞার কারণে সিরিয়ার তেল ও গ্যাস শিল্প, ব্যাংকিং ব্যবস্থা এবং বৈদেশিক বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেশটির অর্থনীতি ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। জনগণের মধ্যে দারিদ্র্য বৃদ্ধি পাচ্ছে এবং সরকারের আয়ের উৎস সীমিত হয়ে আসছে। ইসরায়েলের জন্য এটি একটি কৌশলগত সুবিধা, কারণ একটি অর্থনৈতিকভাবে দুর্বল সিরিয়া সামরিকভাবে শক্তিশালী হওয়ার সক্ষমতা হারায়। এদিকে সিরিয়ার নতুন নেতা আহমেদ আল শারাকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে মাসখানেক আগেই। বিদ্রোহী সামরিক কমান্ডার হাসান আব্দুল ঘানি সিরিয়ার 2012 সালের সংবিধান বাতিল এবং আসাদ সরকারের সংসদ, সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর বিলুপ্তি ঘোষণা করেছেন। সম্প্রতি আহমেদ আল শারা বলেছেন, সিরিয়া নিজেকে নিজেই মুক্ত করেছে আর নিজেকে নিজেই নির্মাণ করবে। আজ আমরা যেখানে রয়েছি সেটা ব্যতিক্রমী, ঐতিহাসিক এবং দুষ্প্রাপ্য এক সুযোগ। আমাদের জনগণের এবং আমাদের দেশের স্বার্থের জন্য আমাদেরকে এর সুযোগ নিতে হবে। সিরিয়ায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে অভিন্ন এক সামরিক কমান্ডের অধীনে একত্রিত হতে হবে। 6টি কার্যকরী গ্রুপে বিভক্ত হয়ে অন্তর্বর্তী বিচার ব্যবস্থা, সংবিধান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিনির্মাণ, ব্যক্তি স্বাধীনতা, ভবিষ্যতে সিরিয়ার অর্থনৈতিক মডেল এবং দেশের নাগরিক সমাজের ভূমিকা নিয়ে কাজ করে যাচ্ছেন আহমেদ আল শারা। সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত 2 ফেব্রুয়ারি প্রথম বিদেশ সফরে সৌদি আরবে যান আহমেদ আল শারা। রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন তিনি। এর পরের দিন মক্কায় উমরাহ পালন করেন আল শারা। সৌদি সফর থেকে ফিরে তুরস্ক যান সিরিয়ার প্রেসিডেন্ট। তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা বৈঠক করেন। বৈঠকে এরদোয়ান ও আল শারা নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এরপর এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমার ভাই আহমেদ আল শারার দৃঢ় অঙ্গীকারের জন্য আমি সন্তোষ প্রকাশ করতে চাই। সিরিয়ার সাথে সংহতি প্রকাশের মাধ্যমে আমি বিশ্বাস করি যে আমরা আমাদের অভিন্ন অঞ্চলে সন্ত্রাসবাদ মুক্ত, শান্তি ও নিরাপত্তার পরিবেশ সম্পূর্ণরূপে প্রতিষ্ঠা করতে পারব। অন্যদিকে আল শারা বলেন, আমরা তুরস্কের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক পুনর্জীবিত করব। আশা করি সিরিয়া ও তুরস্কের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক পুনর্নির্মাণ সিরিয়ার অর্থনীতিকে পুনর্জীবিত করতে সহায়তা করবে। সংবাদ সম্মেলন শেষে এরদোয়ানকে সিরিয়া সফরে আমন্ত্রণ জানান আল শারা। তবে সিরিয়া নিয়ে ইসরায়েল যে চক্রান্ত করছে তাতে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সেই সাথে এই পদক্ষেপগুলো সিরিয়ার জনগণের জন্য দীর্ঘমেয়াদী দুর্ভোগ ও অস্থিতিশীলতার কারণ হয়ে দাঁড়াচ্ছে।